হাসিনা পদত্যাগের জন্য জাতীয় ঐক্যমত্য আমরা দেখতে পাই তা হঠাৎ করে গড়ে ওঠেনি। এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার, অবিচার, দুর্নীতি, দুঃশাসন, বঞ্চনা, অবজ্ঞা ও শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠন। আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতা কর্মী সমাজে অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফাঁসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর তাই বিএনপির যে ৬০ লক্ষ সদস্যের নামে ফাঁসিবাদের সময় মিথ্যা মামলা হয়েছে তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশে থেকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র নিপীড়নের বিরুদ্ধে ঢাল হয়ে রুখে দাঁড়ায়। ফলে যার যার অবস্থান থেকে জনগণের কাতারে নেমে আসে বিএনপি সম্ভাবনা সকল রাজনৈতিক দল তথা গণতন্ত্রের পক্ষে শক্তি সমূহ। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথম থেকেই এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আন্দোলন করছি। সেই সঙ্গে জাতীয় ঐক্য সৃষ্টি করবার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার কথা বলেছি এবং সর্বশেষ আমরা ঐক্য মতে পৌঁছেছি এইভাবে যে আমরা একটা যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং এই সরকারকে গণতন্ত্রের দিতে বাধ্য করব। এটা আমি আবার রিপিট করতে চাই যে সেই ঐক্য আমাদের সৃষ্টি হয়েছিল। আপনারা দেখেছেন যে গোলাপবাগের যে জনসভা হলো, সেই জনসভায় আমাদের ডক্টর ফজলুল করিম সাহেব যে 10 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেটা কিন্তু ছিল আমাদের সেই যুগপৎ আন্দোলনের একটা অংশ। এবং এর পরে 31 দফা নিয়ে আমরা আবার এসেছি। এগুলো কিন্তু সবই একটা ঐতিহাসিকভাবে এই কাজগুলো করার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এর যে নেতৃত্ব বলেন, এর যে উদ্যোগ বলেন, সবটাই কিন্তু বিএনপি নিয়েছে এবং বিএনপি যার ফলে শেষে 1 দফা আন্দোলন শুরু করেছে। যে 1 দফা আন্দোলন আপনারা জানেন যে আমাদের অনেকেই সেদিন বিভিন্নভাবে রাজপথে আপনার শহীদ হয়েছেন এবং আমরা সবাই 1 বছর আগেই আমরা সবাই কিন্তু কারাগারে গিয়েছি। সেদিন ওই সময় যখন আপনার আন্দোলন শুরু হয়েছে, সেই সময় কিন্তু আমাদেরই প্রায় 13,000-এর উপর নেতাকর্মী কিন্তু কারাগারে ছিলেন এবং ওই দিন কারাগারে সবচেয়ে বেশি সংখ্যক বন্দী যারা ছিলেন তারা ছিলেন সমস্ত বিএনপি নেতা কর্মীরা। 5 তারিখে বিএনপির কারাগারগুলোতে স্লোগান উঠেছে যে আর সৈনিক এক হও। এইগুলো আপনার আমি কথাগুলো এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে আসে বিএনপি। তো বলেছি আমি 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে নির্মমভাবে হত্যা করে পুলিশ। একই দিন চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসি আকরামকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডগুলোতে সমগ্র বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে ওঠে, বেগমান হয় আন্দোলন। 18 জুলাই ঢাকার উত্তরায় আন্দোলনে পানি বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনালসের ছাত্র মীর মুগ্ধ। একই দিন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদল নেতা ইরফান মিয়া ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র নেতা ইমতিয়াজ আহমেদ জাবিদ। এরই মাঝে 17 জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানের নামে মঞ্চায়িত হয় সাধারণ নাটক, বড়টুকু বন্ধ করা হয় কার্যালয়ের কার্যক্রম, বাসায় বাসায় অভিযান চালিয়ে বিএনপির অর্ধশত প্রথম সারির নেতা সহ 3000-এর বেশি নেতা কর্মীকে স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হয়। গ্রেফতার হন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির হোসেন মাহমুদ চৌধুরী,
কেন্দ্রীয় নেতৃবৃন্দ জহিরুদ্দিন স্বপন, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, শিমুল বিশ্বাস, আমরুল রহমান, রশিদুজ্জামান বিল্লাহ, ডক্টর ফরাদউদ্দিন ডনাট, ডক্টর রফিকুল ইসলাম, নাসিরুদ্দিন নাসিম, সাইফুল ইসলাম নীরব, আমিনুল হক, সুলতান সালাউদ্দিন টুকু, মীর নওয়াজ, নিপুণ রায়চৌধুরী, ডাক্তার শাকওয়াত সামন্ত সহ আরো অনেক সক্রিয় নেতা। এই গণগ্রেপ্তার প্রমাণ করে যে স্বৈরাচারের পদত্যাগকে আওয়ামী লীগ বরাবরের মতোই বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয়। বহুমাত্রিক নিপীড়ন মোকাবেলা করেই বিএনপি নিরবিচ্ছিন্নভাবে রাজপথের অগ্রভাগে ছিল। বিশেষত আগস্টের 4 এবং 5 তারিখে নিজেদের জীবন উৎসর্গ করে শেখ হাসিনাকে পদ থেকে বাধ্য করার সংগ্রামে জীবন দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রাসেল, জালালউদ্দিন, ডিগ্রি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা রাসেল মাহমুদ, যশোর জেলা ছাত্র নেতা সাকিবুল হাসান মাহি প্রমুখ। এভাবে শুধু ছাত্রদল থেকেই একে একে কমপক্ষে 113টি তাজা প্রাণ ঝরে পড়ে ছাত্র জনতার সফল অভ্যুত্থানে। সাভারের আশুলিয়ায় গুরুকে হত্যার পর লাশগুলো ভ্যানে চুপ করে গান পাউডার দিয়ে পুড়িয়ে ফেলে পুলিশ, যার মধ্যে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সদস্য সাজ্জাদ হোসেন সজল ছিলেন। ক্ষমতার কুক্ষিগত রাখতে এই ধরনের বর্বরতা কেবল কিছু জীবনকে নিঃশেষ করা নয়, বরং মানবতার উপরে গভীর আঘাত। শুধু তাই নয়, গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে শতাধিক বিএনপি নেতা কর্মী দৃষ্টিশক্তি হারান, যার মধ্যে রংপুরের গঙ্গাচড়া উপজাতি তুষার হারেস শাহজালাল সহ 6 জন ছিলেন। জুলাই আগস্ট মাসে সমগ্র বাংলাদেশে এক দফা দাবি আর বিএনপির ত্যাগের পটভূমি সৃষ্টি হয়েছে এক যুগের বেশি সময় ধরে। উত্তাল রাজপথে এই সময় গুম, খুন, হামলা, মামলা, দমন, দুর্বৃত্তায়নের শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্তস্নাত সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি। রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে গায়েবী মামলায় সর্বোচ্চ নেতা কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, হত্যা, নাশকতা, জঙ্গিবাদ, দুর্নীতি সহ নানা বানোয়াট মিথ্যা অভিযোগ দেওয়া হয়। প্রহসনের মামলার সাজানো রায়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে পরে শেখ হাসিনা অন্যায়ভাবে তার বাড়ি কেড়ে নিয়ে ভেঙে দিয়ে নির্যাতন পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্দী হিসেবে রেখে তাকে প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 50টারও বেশি বানোয়াট মামলা করা হয়। তার নির্বাসিত জীবনে বাক স্বাধীনতা হরণের পাশাপাশি অবৈধভাবে চাকরিচ্যুত করা হয় তার চিকিৎসা বিশেষজ্ঞ। একজন রাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে মামলার পাতানো সাজা ঘোষণা করা হয়। আমার নিজের বিরুদ্ধে অন্তত 93টা মামলা দায়ের করা হয়। নেত্রী আব্বাস সুভাষ চন্দ্র রায় সহ বিএনপির সকল স্থায়ী কমিটির বিরুদ্ধে গণহারে গায়েবী মামলা করা হয়। এমনকি সালাউদ্দিন আহমদকে গুম করে দেশের সীমানা পেরিয়ে ভারতের মেঘালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অসুস্থ অবস্থায় দাঁড়ান তিনি। বিগত 17 বছরে বিএনপি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ অসংখ্য নেতা কর্মী বিভিন্ন মেয়াদে কারাবরণ করেছেন। হাজার হাজার বিএনপি নেতা আছেন যারা শতাধিক মামলার বেলাজারে আবদ্ধ। মজ্জেম হোসেন আলাল, এসএফ জাহাঙ্গীর, রাজীব হাসানের মতো অনেকের বিরুদ্ধে রয়েছে 200-র অধিক মামলা। সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল ইসলাম মজনু, সাইফুল ইসলাম নীরব, ইসাক সরকার সহ অনেকের বিরুদ্ধে রয়েছে 300-র বেশি মামলা। ইসাক সরকার সহ অনেকের 300 বেশি মামলা। হাইবুল নবী সেলের বিরুদ্ধে রয়েছে রেকর্ড 411টি মামলা। আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগকে ব্যবহার করে এমন অবিচার বিশ্বের অন্য কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই। গত 1 দশক ধরে বিএনপির নেতা কর্মীরা সপ্তাহে 5 কার্যদিবস বিভিন্ন আদালতে হাজিরা দিয়ে এক অস্বাভাবিক জীবন কাটিয়েছেন। সকল অত্যাচার ও নির্যাতন সত্ত্বেও নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অবিচলভাবে সংগ্রাম চালিয়ে গিয়েছেন। আমি একটু যোগ করতে চাই যারা কমেন্ট। ঢাকা শহরের রিক্সা যারা চালায়, হকার যারা করে, আপনার সিকিউরিটি গার্ডের কাজ যারা করে ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিংগুলোতে, এর মধ্যে 70% হচ্ছে আপনার বিএনপি ছাত্র দল এবং আপনার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী। এমনকি বিএনপি সেই সব নবীন কর্মী যারা এখনো কোনো পদে আসেনি, শুধু বিএনপির আদর্শে বিশ্বাসী, তারাও রাজনৈতিক ইতিহাসের শিকার হয়েছে। তারুণ্যকে স্বপ্ন দেখানো এসব নেতা কর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করে তাদের শিক্ষা ও কর্মজীবনকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে রিমান্ডে দিয়েছে, ব্যবস্থা নির্যাতন করেছে, কিন্তু অনেকের মধ্যে চলাতে পারেনি আদর্শগুলি, বের করতে পারেনি মিথ্যা স্বীকারোক্ত সাজানো বক্তব্য। অস্বাভাবিক নিপীড়নের শিকার হয়ে
ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, চৌধুরী আলম, মোহাম্মদ পারভেজ, সাজিদুল ইসলাম সুমন, জাকির সহ কেবল বিএনপি 483 জন নেতাকর্মী, 23 জন নেতাকর্মী ও সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন গুম হয়েছে। রাজধানীর খিলগাঁওয়ে যে ছাত্র নেতা নুরুজ্জামান জানিকে পুলিশ 15টি গুলি করে হত্যা করে, তার বুকে ও পেটে থাকা ক্ষত চিহ্নগুলো সেই নির্মমতার নীরব সাক্ষী হয়েছিল। চট্টগ্রামে ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলমের চোখ হাত পা বেঁধে লাশ পাওয়া যায় কর্ণফুলী নদীর তীরে। বিভিন্ন পর্যায়ে সকল সংগঠকদের রাতের আধারে যেভাবে হত্যা করা হয় তা বর্বরতার কালো অধ্যায় হিসেবে ইতিহাস থেকে যাবে। কুমিল্লায় ছাত্র নেতা পারভেজ হোসেনকে হত্যা করে আওয়ামী লীগের নেতা পরে হত্যা করে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আর ছাত্রলীগ যুবলীগের গুলিতে শেরপুরে পাকুড়িয়া ইউনিয়ন ছাত্র নেতা মাহবুব হালিম মাহবুব আলম নিহত হন। কারাবন্দী নাসিরুদ্দিন পিন্টু এবং বিএম বাকির হোসেনকে হত্যার মাধ্যমে যে নৃশংস সংস্কৃতি রচনার সূচনা করে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তারই ধারাবাহিকতায় রংপুরের লক্ষ্মীটারি ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক মনোরুল ইসলাম ও অন্তত আরো 20 জন নেতাকে নির্যাতনের মাধ্যমে কারাগারে খুন করা হয়। এসব হৃদয় বিদারক ঘটনায় 2013 থেকে 2023 সালের মধ্যে বিচার বহির্ভূত হত্যার শিকার হন বিএনপির 551 জন নেতা কর্মী। তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ফ্যাসিবাদের সময় জুড়েই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মধ্যযুগীয় নিপীড়নের শিকার হয়েছেন। গাজীপুরের বোয়ালি ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আজম, তিনি মায়ের জানাজা অংশ নিতে গিয়েছিলেন, তাকে হাত পা ডান্ডা পরিয়ে বেঁধে ইমামতি করতে বাধ্য করা হয়। পটুয়াখালী ছাত্র নেতা নাজমুল নেতাকে বাবার জানাজায় ডান্ডা পরিয়ে অংশগ্রহণ করা হয়। একজন সন্তানের জন্য এর চেয়ে বড় গ্লানি আর কি হতে পারে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যশোর যুব দলের সহসভাপতি আমিনুর রহমান চিকিৎসাধীন অবস্থায় 2 ভাই ডান্ডা পরে মেঝেতে কাতরাচ্ছেন। এ দৃশ্য আজও জাতির বিবেককে তাড়িয়ে বেড়ায়। চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে তুলে নিয়ে তার বাম পায়ে শটগান থেকে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী, যার ফলে পুরো পা কেটে ফেলতে হয়। ফ্যাসিবাদের দোষরদের অজস্র নৃশংসতা বিএনপি তৃণমূলের কর্মীদের এভাবেই বন্ধুত্বের দিকে ছেড়ে দেয়, ধ্বংস করে এক একটি পরিবারের স্বপ্ন। শুধু বিএনপি রাজনৈতিক অপরাধে কিশোরগঞ্জে পৌর বিএনপি সভাপতি আমিনুল ইসলামের পক্ষে না পেয়ে পুলিশ তার নিষ্পাপ জমজ 2 ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায়। সিরাজগঞ্জে ছাত্রদল নেতা হারুন রশিদকে না পেয়ে পুলিশ তার অসুস্থ বাবাকে ধরে নিয়ে যায়। পঞ্চগড়ে জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুকে না পেয়ে পুলিশ তার পরিবারের সাথে অশালীন অসাধারণ আচরণ করে। নোয়াখালী সুবর্ণচরে বিএনপি পক্ষে ভোট দেওয়ায় আওয়ামী লীগ কর্মীদের হাতে গণধর্ষণের শিকার অনেক নারী। এগুলো বর্বরতার কয়েকটি উদাহরণ মাত্র, যা বিএনপি নেতা কর্মী সমাজের উপরে বছরের পর বছর ধরে চলে আসা অগণিত নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে। চট্টগ্রামের সীতাকুণ্ডের যুবদল সভাপতি মোহাম্মদ আলমগীরের বাড়িতে মুখোশধারীদের বোমা বিস্ফোরণ ও সশস্ত্র মহড়া। খুলনায় মুক্তরা বিএনপির আহ্বায়ক আবুল বশরের বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বোমা হামলা। কুমিল্লা 60 সালে ওয়ার্ড বিএনপি সভাপতি মুজিবুর রহমান ফরাদের মালিকানাধীন পারিবারিক দিঘির দখল নিয়ে আওয়ামী লীগের মৎস্য সম্পদ লোপাট। চাঁদপুরে ঢাকা উত্তর তাদের আহ্বায়ক জসিমউদ্দিনের পৈতৃক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল। দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ হামলা, দখল ও লুটতরাজের ঘটনা ঘটেছে। এভাবেই ফ্যাসিবাদের নিষ্পেষণে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আন্দোলনের দায় চুকিয়েছে বিএনপির তৃণমূল। বিএনপিকে নিশ্চিহ্ন করতে 16 বছর ধরে আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যা, গাড়ি মামলা ও নৃশংস নিপীড়ন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপরে জাতিসংঘ সহ স্বীকৃত মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতির মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাপ বাড়ায়। এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি উল্লেখ না করে পারবো না। আমাদের দলের সঙ্গে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, শিল্পপতি ছিলেন, তাদের উপরে প্রচন্ড অত্যাচার করা হয়।
আমি তো একটা নাম আপনাদের বলতে চাই, শরীফুল আলম, আমাদের ময়মনসিংহের যিনি সাংগঠনিক সম্পাদক, আমাদের চৈতি, আলম চৈতি, এরপরে আপনার আমাদের মানিকের নাম কি, মানিক শেখ ফরিদ আহমেদ মানিক সহ, আব্দুল আল মিন্টু, রাবিদ আওয়াল, ইশরাক, এই সমস্ত যারা ব্যবসার সঙ্গে জড়িত, ইভেন আমাদের মির্জা আব্বাস সাহেবের বাড়িতে যে রেড করা হয়, আপনাদের প্রথম দিককার কথা মনে আছে, তার মা অসুস্থ মা পর্যন্ত কিন্তু সেই র্যাব রেড করে তছনছ করে ভাঙে, অত্যন্ত অসম্মানজনক ব্যবহার করা। এগুলো আজ থেকে না, এটা ইনফ্যাক্ট আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই এই অত্যাচার নির্যাতন নিপীড়ন শিকার হতে হয়েছে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে। শুধু নেতাকর্মী না, যারা বিএনপির সমর্থক তাদেরকেও, এমনকি মহিলারাও হাত থেকে বাদ পড়েনি, ছাত্রীরা বাদ পড়েনি, যারা আপনার যে মোবাইলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছেন তাদেরকেও গ্রেফতার করে নিয়ে গেছে। বিএনপিকে নিশ্চিন্ত করতে তৃণমূলের স্পন্দন ও গণমানুষের নেতা তারেক রহমানের নেতৃত্বে অবিরাম জুলুম অভিযানের মাঝেও বিএনপির নেতাকর্মীরা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য অবিচল সংগ্রাম চালিয়ে যেতে থাকে। সেই অভিষ্ট লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্বের অবদানে গড়ে ওঠা দীর্ঘদিনের ঐক্যকে ধারণ করে। গণতন্ত্রের পক্ষে সকল শক্তির বরিষ্ঠ ভূমিকায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটে। বাংলাদেশের জনগণ এ বিজয় শুধুই দেশের মালিকানা ফিরে পাওয়ার বিষয় নয়, বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রতিশ্রুতি, যা অসীম ত্যাগের বিনিময় উচিত। এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস। গুম হওয়া ছেলে ফেরার প্রতীক্ষায় ব্যথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনা বিধুর স্ত্রীর অনন্ত আত্মনাদ, বঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার, আর কারাগারে বন্দী ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা। তাদের সকলের 16 বছরের রক্ত, শ্রম, অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ, ক্রোধ, অব্যক্ত বিস্ফোরণ মুখে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। বস্তুত 2024 সালের গণঅভ্যুত্থানে শহীদ হন 422 জন, 2023 সাল পর্যন্ত শহীদ 1551 জন, গুম 423 জন, রাজনৈতিক দল সাধারণ মানুষ মিলে প্রায় 700 জন, আসামি 60 লক্ষ, মামলা 1.5 লক্ষ। এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত ছিল, গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন, গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তবে ইতিহাসের প্রতি অবিচার। সকল শ্রেণী, পেশা, মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে জনগণের লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই পদযাত্রায় এবং রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়ন করে তুলতে হবে একটি নিরাপদ ও মেধাভিত্তিক বাংলাদেশ, যেখানে প্রতিফলন করবে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। ধন্যবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর বারবার বলেছেন যে বিভেদটা তৈরির চেষ্টা করছে, আপনারা বারবার বলেছেন